পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা। বোনাস পর্ব সংখ্যা 2। শোক কক্ষের একধারে হাত গুটিয়ে দাঁড়িয়ে। তুফা, মাহির, জিসান, তামিজ সাহেব, রুবায়েত ও অভ্র কক্ষে অবস্থান করছে। এদিক ওদিক বর্ণর খাটের পাশে টুলে আইজা সুপ খাইয়ে দিচ্ছিলেন তাকে। ফাঁকে হঠাৎ বললেন, কি রে সুখ, দূরে দূরে কেন? কাছে আয়। কদিন ধরে তো আমার ছেলের জন্য কান্নাকাটি করে নিজের বেহাল অবস্থা বানিয়ে ফেলেছিস। এখন অত দূরে সরে আছিস যে? ছোট বড় সকলের সামনে আকস্মাৎ এমন প্রশ্নে অপ্রস্তুত বোধ করল সুখ। লজ্জা মিশ্রিত হেসে ঠোঁটে ঠোঁট চেপে নজর লোকায়। গাল দুটো অজান্তেই লাল রঙে ভরে ওঠে। তখন বর্ণকে কিছুই করতে বা বলতে পারেনি। সবাই প্রবেশ করায়। মূলত কেউ জানতো না সে ভেতরে ছিল। বর্ণ হুট করে তাকালো সামনে। চোয়াল শক্ত, চোখের চাহনি কি যে খোরধার রাগি রাগি। চোখাচোখি হতেই দৃষ্টি নামিয়ে নিল সুখ। মুখের রং ফ্যাকাশে হয়ে যায় অচিরে। দেখো কিভাবে তাকিয়েছে লোকটা। ভালোবাসে না? পেছনের ফেলে আসা দিনগুলোর পাগলামি সব মিথ্যে অভিনয় ছিল নির্ঘাত, কেবল তাকে দুর্বল করে দিতে। এখন যখন নিজের শক্ত খোলস ছেড়ে সে বেরিয়ে এলো, অমনিই চোখ রাঙানি। সেও মুখ তুলল কঠিন চোখে, চেয়েই থাকলো। বর্ণ দাঁতে দাঁত পিষে। অদূরের বোকা ফুলটাকে কিছু করে ফেলতে ইচ্ছে করছে একবার। চোখ খুলতেই তার অবচেতনে বিগত দিনগুলোর সব ইনফরমেশন কানে এসেছে। খুব তো কেঁদে ভাসিয়ে দিয়েছিল, এখন মন খচখচ করছে, হাত নিষ্পিস করছে, অথচ বলতে পারছে না বর্ণকে স্যুপটা সেই খাইয়ে দেবে। উপরন্তু তখন কাঁপাকাঁপি, লজ্জা শরমের দোহাই দিয়ে কিছু বলতেও পারেনি। না, বোবা ফুল, এবারে আসফিয়ান বর্ণ পাগলামি করবে না, না তো যেচে কথা বলবে। এবার ফুলের পালা। দেহ, ভোগ ইত্যাদি ইত্যাদি সুন্দর সুন্দর শব্দগুচ্ছ প্রয়োগের বিনিময়ে শাস্তি তো পেতেই হবে। আরো কঠিন শাস্তি সামনে অপেক্ষা করছে। আইজা ফের বললেন, সুখরে আয় এদিকে। তোফা কাঁধে কাঁধ ধাক্কিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দেয়। অজ্ঞতা সে ধীর পায়ে গেল সামনে। রুবায়েত বর্ণর বাহুর পাশে বসিয়ে দিলেন। সে সময় আর চোখে চাই সুখ। বর্ণর মাঝে কোনো হেলদোল দেখা গেল না। গম্ভীর মুখে অন্যদিকে ফিরে আছে। থুতনি গলায় ঠেকিয়ে সুখ মাথা নিচু করে রাখলো নীরবে। চোখের তারায় ভাসে বর্ণের সেই পাগলামিগুলো। তার জন্য ছিল সব, কেবলই তার জন্য। বুকটা ধরফর করে ওঠে। সেই দিনগুলো সুখ মুখে কঠোর নির্দয় আচরণ করলেও মনটা ভীষণ কোমল ভঙ্গুর ছিল। বর্ণর কাতর কণ্ঠ, আবেগঘন স্বর, মোহনীয় চাহনিগুলো তার হৃদয়ে কখনো হাহাকার এনে দিয়েছে, অথবা কখনো অসীম প্রফুল্লতা। কিন্তু সেসব কবু বাহ্যিক আচরণে প্রকাশ করেনি। মনের গহীনে চেপে রেখেছে খুব যত্নে। আচ্ছা, ভালোবাসা এমন কেন? সে এত চেয়েও পারেনি আসফিয়ান বর্ণকে ঘৃণা করতে। আর মায়া, মায়া জিনিসটা তো আরো বহুগুণ ভয়ঙ্কর। ভালোবাসলে একসময় ভুলে যাওয়া যায়, মনের অনুভূতি পরিবর্তন হয়। কিন্তু মায়া, একবার যে মানুষ মায়া নামক বিষ পান করেছে, তার রেহাই নেই আমরণ। সে কি মায়ায় পড়ে গেল তবে? সুখ জানে না, শুধু এটুকুই জানে, পাশের এই পুরুষকে সে হাজার চেয়েও ঘৃণা করতে পারেনি, আর না পেরেছে হৃদয় থেকে মুছে দিতে। আজাদ সাহেব আসতে বর্ণ বলল, তোমাদের একটা কথা জানানোর আছে। কথাটি খুব গুরুত্বপূর্ণ না হলে এখন বলো না। তুমি এখনো অসুস্থ। শরীরে এসব ব্যথা ট্যাথা আমার জন্য কিছুই না। হতাশায় দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। এক ঝলক বর্ণর পাশে সুখকে দেখে মৃদু হাসলেন। এরপর গম্ভীর গলায় বললেন, বলো কি বলবে। বর্ণ খানিক সময় চুপ থাকে। সরু চোখে একবার মাহিরকে দেখে এরপর তৌফাকে প্রত্যক্ষ করে বলে নির্বিকার কণ্ঠে, তোফার বিয়ে ঠিক করেছি। আগামী সপ্তাহে তারা দেখতে আসবে, আর সেদিনই আংটি বদল হবে। আলাদা আলাদা ভাবাবেগ এই কক্ষে উপস্থিত সকলের মুখশ্রীর রং পাল্টে গেল। সহসা তোফার নজর মাহিরের দিকে ঘুরে গেল অজান্তেই। তখন সেও চেয়েছিল। চোখাচোখি হয়। খানিকের জন্য দুটো জোড়া চোখের মিলন ঘটে। অব্যক্ত কত কথাই না ছিল তাদের দৃষ্টিতে। ঠোঁটে ঠোঁট ভিজিয়ে তোফা চোখ নামিয়ে নিল অতি দ্রুত। তড়িঘড়ি করে জায়গাটা প্রস্থান করার নিমিত্তে পা বাড়াতে গেলে বর্ণ কঠোর গলায় নিষেধাজ্ঞা জারি করে। আমি বলেছি, ওদিকে আর এক পাও বাড়াস না তোফ। তোফা থামলো, ঢোক গিলে আগের অবস্থানে এসে দাঁড়ালো। আজাদ সাহেব বললেন বিরক্ত গলায়, নিজের অবস্থান সম্পর্কে অবগত আছো? হসপিটালের বেডে বসে আছো তুমি। এই মুহূর্তে বিয়ে শাদীর আলাপের প্রয়োজনীয়তা দেখছি না। এসবের জন্য আরো বহু সময় পড়ে আছে।
পরবর্তীতে তোমাদের মাঝে আমি নাও থাকতে পারি, তাই এখনই সব বলছি। জিসান, বাকি ডিটেলস দিয়ে দিস ড্যাডকে। ফট করে ঘাড় বাঁকিয়ে তাকালো শোক। কি বললো বর্ণ? পরবর্তীতে নাও থাকতে পারে সবার মাঝে। কোথায় যাবেন উনি? বর্ণ সত্যিই ছিল না পরবর্তীতে। হসপিটাল থেকে বাড়ি না এসে কোথাও চলে গেল। একবার সুখ জানতেও পারল না। বাড়ির অন্যরা জানে কিনা কে জানে। গত 6 দিন ধরে সে অপেক্ষার প্রহর গুনছে। এই বুঝি মানুষটা এলো। সুখের পাশে শুয়ে ঘুমের ভাব ধরে এক হাত তার গায়ে তুলে দিল মধ্যরাতে। অথচ এমন কিছুই হলো না। এলো না বর্ণ। অস্থির শোক ভেতরে ভেতরে অধৈর্য হয়ে পড়েছে। কেমন আছেন মানুষটা? হাতের হাড়ে জখম হয়েছে, সুতরাং ব্যান্ডেজ রাখতে হবে মাসখানেক। শেষবার যখন দেখেছিল তখন মাথাতেও ব্যান্ডেজ। এখনো তেমনই আছে নাকি? উফ, এবার রাগ হচ্ছে সুখের। তবে কার ওপর সঠিক ইয়াদটা নেই, কিন্তু হচ্ছে। একবার চুল খামছে ধরে কক্ষের অস্থির পায়ে এদিক ওদিক পায়চারি করে কক্ষ থেকে বেরিয়ে এলো। এই কক্ষে বসে থাকলে লোকটাকে আরও বেশি মনে পড়ে। মনে হয় রুমটা অসম্পূর্ণ। কি হয়েছে? কাঁদছো কেন? প্রশ্নটি শোক করেছে ইশারায়। তাতে কোনো আওয়াজ ছিল না। নুরা বুকে হাত চেপে নড়ে চড়ে বসলো গাল ফুলিয়ে। চোখ জলে টইটম্বর। ভাবভঙ্গিতে বুঝিয়ে দিল সে কথা বলতে চায় না, অভিমান করেছে। বলবে না তো? তুফ ধমকেছে, চড়ও মারতে চেয়েছিল। সুখ চোখ তুলে তাকিয়ে থাকে ক্ষণকাল। সচরাচর তুফাকে এমন আচরণ করতে দেখা যায় না। ছোটদের সাথে তো একদমই না। সে সবসময় শান্তশিষ্ট থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নুরার গা ঘেঁষে সভাষায় জানতে চাইল, এর আগে তুফ কখনো ধমকেছে তোমায়? গায়ে হাত তুলেছে। ঠোঁট উল্টে পাল্টে দুদিক মাথা ঝাঁকায় নুরা। এই প্রথম এমন করেছে দেখেই তো কান্না পাচ্ছে তার। সুখ মৃদু হেসে বোঝালো, বি পজিটিভ নুরা। হয়তো তুফের মন মেজাজ তখন খারাপ ছিল। মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে এমনটা করে ফেলেছে। নাক টেনে ঘাড় কাত করে মেনে নিল নুরা। সুখ বুঝায়, এই তো গুড গার্ল। তুফ এখন কোথায় জানো? গার্ডেনে। সুখকে কাছে আসতে দেখে মুখ অন্যত্র ঘুরিয়ে চোখ মুছে নেয়। এগিয়ে আসার ফাঁকে সুখ স্পষ্ট দেখল তা কাঁদছিল তোফা। পাপড়ি এখনো ভেজা। সুখ নিশ্চুপ পাশের চেয়ারে বসলো। তোফা জিভে ঠোঁট ভিজিয়ে হাসার চেষ্টা করে জোরপূর্বক। নীরবতা চলল অল্পক্ষণ। এরপর তোফা মুখ খুলল। ভাইয়ার সাথে কথা হয়েছে তোর? শরীরে ব্যান্ডেজ অবস্থায় কোথায় চলে গেল? বাড়ি ফিরছে না কতদিন? মুখে আধার নেমে এলেও ঠোঁট টিপে দুর্বোধ্য হাসে শোক। বোঝায় কথা হয়নি, জানি না কোথায় আছে। ও, স্বল্প আওয়াজ ঠোঁট গোল করে শব্দটি আওড়ে আকস্মাৎ সুখের দুহাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। ক্রন্দনরত গলায় বলে গেল গড়গড়, প্লিজ ভাইয়াকে বোঝা না, আমি এখন বিয়ে বসতে প্রস্তুত নই। এখনই বিয়ে করতে চাই না। চোখ টলমল করছে, অশ্রু গড়াবে এখনই। সুখ থমকে গেল। চোখের অবাক চাহনি যেন প্রশ্ন করছে, আমি বলবো? শুনবেন উনি? প্লিজ চেষ্টা করে দেখ। অবশ্যই ভাইয়া তোর কথা শুনবে। ভালোবাসে তো তোকে। মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় শোক। মিথ্যে, লোকটা একটুও ভালোবাসে না তাকে। তোফা ফের বলল, কি হলো? বলবি তো ভাইয়াকে? আমি বললেই উনি কেন শুনবে? কে হই আমি ওনার? তোফা চেয়ে রইল খানিক সময়। সুখের ইশারা অনুধাবন করে বলল, বিয়ে হয়েছিল তোদের, এক ঘরে থাকিস দুজন, সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফ। সুখ বিনিময়ে জানতে চাইল মাহির ভাই কিছু বলেছে। তোফা চমকে তাকালো। এরপর তপ্ত শ্বাস ছেড়ে নজর সরিয়ে আনে। সেদিন সকালের আড়ালে বলতে চেয়েছিল হয়তো কিছু, কিন্তু সে শুনতে আগ্রহ দেখায়নি। এরপর এক কল আসছে ফোনে। জেসি ঘুমের ঘুরে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। আরামের ঘুমে শত্রুতা কে করলো আবার? কার পাকা ধানে মই দিল সে? নামধাম পরখ না করেই রিসিভার তুলে কানে চাপলো। হ্যালো, কে বলছেন? এই সাত সকালে কেউ কাউকে কল দেয়? ওপাশ থেকে অত্যধিক আশ্চর্য সমেত একটি মেইলি স্বর ভেসে এলো। জেসি, তুমি এখনো ঘুমাচ্ছ? কটা বাজে সে খেয়াল আছে? ও মিহিকা বেবি, কটা বাজে এখন? 10:30। টেনে টেনে জেসি আওড়ালো, 10:30? ইয়েস। তুমি এখন শ্বশুর বাড়িতে জেসি, এত বেলা ঘুমাতে নেই, এই নিয়ে বহুবার বারণ করেছি কিন্তু। আড়মোড়া ভেঙে উঠে বসে জেসি। বেশিক্ষণ ঘুমিয়ে থাকার ফলে মুখটা ফুলকো ফুলকো দেখাচ্ছে। মিহিকা হলো জিসানের হবু বউ। ব্যাপারটা এমন হয়েছিল যে 2 বছর আগে জেসিরা যে অ্যাপার্টমেন্ট ভবনে থাকতো তার মুখোমুখি মিহিকাদের ফ্ল্যাট।
উপরন্তু মিহিকা জেসির টিউটর। এভাবে আসা যাওয়ার ফাঁকে মিহিকা জিসানের প্রেমে ডুবে গেল অজান্তেই। কিন্তু জিসান এসবের তোয়াক্কা করে না, তার কাছে আপাতত জেসি সব। অন্যদিকে ধ্যান দিয়ে জেসির চিন্তা মনের আড়াল করতে চায় না, কিন্তু মাঝখানে বাদ সাধল জেসি নিজেই। মিহিকাকে ভাইয়ের বউ হিসেবে তার খুব মনে ধরেছে। তারও কারণ আছে। জিসানের কাছে প্রত্যাখ্যান পেয়ে মিহিকা জেসির কাছে এসে খুব কেঁদেছিল, কত কি বুঝালো, এতে আরও গলে গেল মেয়েটা। এরপর কত ব্ল্যাকমেইল করে ভাইয়াকে রাজি করিয়েছেন বিয়ের জন্য। তবে জিসান ততদিন পর্যন্ত বিয়ে করবে না যতদিন না জেসিকে ভরসাযোগ্য কারো হাতে সমর্পণ করতে পারছে। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো জেসি। আশেপাশে মেহেরাবকে চোখে পড়ল না, হয়তো হসপিটালের জন্য বেরিয়ে গেছে। মায়েরা তখন মিরাফকে খাওয়াচ্ছে। জেসি মাথা চুলকায়। দেরি করে ঘুম থেকে উঠলে কেউ কিছু বলে না দেখেই সে পার পেয়ে যায়। না, কাল থেকে দ্রুত ওঠার চেষ্টা করবে। কিন্তু এই বদ অভ্যাস পাল্টাবে আদৌ? উঠেছ? মিরাবের মুখে খাবার পড়ে মায়েরা পিছু ঘুরে জানতে চাইল। কণ্ঠে মিষ্টতা ছিল কি না বোঝা গেল না। জেসি দাঁতে নখ খুঁটে সোফায় আস্তে করে বসে অপরাধী সুরে বলল, সরি আপু, আজও লেট হয়ে গেল ঘুম ছেড়ে উঠতে। বেলা করে ঘুম ছেড়ে উঠার অপরাধে কটু কথা শোনাতে তোমার শ্বশুর শাশুড়ি নেই। যখন ইচ্ছে উঠতে পারো, অ্যাজ ইউর উইশ। শাশুড়ির জায়গায় তো আপনি আছেন। পাক্কা প্রমিস, কাল থেকে সকাল সকাল উঠে আপনার কাজে হেল্প করব। মায়েরা অগোচরে ঠোঁট টিপে হাসলো। মীরা ড্যাব ড্যাব করে জেসির দিকে চেয়ে আছে। কি মিষ্টি গোলুমুলো বাচ্চাটা! অদূর থেকে ঠোঁট চোখো করে চুমো ছুঁড়ে দিল জেসি। এতে বাচ্চাটা ঠোঁট এলিয়ে হাসে মন্ত্রমুগ্ধের মতো। হাতের 3 আঙুল নাড়ে তাকে কাছে ডাকার ভঙ্গিতে। আধ ভাঙা গলায় ডাকে মাম্মানি এই নামে জেসিকে সম্বোধন করেছে। জেসির ইচ্ছে করলো মীরাবকে জাপটে ধরে গালে 2-4টা চুমু দিয়ে দিতে, কিন্তু এখন দেওয়া যাবে না, খাচ্ছে সে। মায়েরা জানতে চাইল, রাখতে পারো? মুখটা অচিরেই মলিন হয়ে গেল। হুটহাট ভাইয়ার কথা মাথায় এলো জেসির। জিসান কখনো রান্নাঘরে যেতে দিত না তাকে, নিজে রান্না করে তাকে খাইয়ে দিত, এরপর বাকি কাজ। কিন্তু তবু সে লুকিয়ে চুরে ভাইয়ার জন্য অগোছালো হাতের রান্না করে সারপ্রাইজ দিত প্রায়শই। তখন অবশ্য ভাইয়ার রাগ দেখাতো না, বরং তৃপ্তি নিয়ে খেয়ে বলতো, আমার বোনও তাহলে বড় হচ্ছে, বিয়ে দিতে হবে নাকি এবার? পাত্র খোঁজা শুরু করব? সেসব দিনগুলো স্মৃতিচারণ করে চাপার শ্বাস ছেড়ে যে সে জবাব দেয়, পারি একটু আধটু। মায়েরা সজোরে মাথা নাড়ায়, এরপর গলা খাকারি দিয়ে বলে, জামাটা তোমার গায়ে খুব মানিয়েছে। তবে তবে কি? আনমনেই নজর ঘুরে গেল জামার দিকে। পরক্ষণে চোখ পাকিয়ে আসে, দাঁতে জিভ কেটে বোকা হেসে বলে, ও তাড়াহুড়োয় উল্টো জামা পরে চলে এসেছি। সময় কাটছে না সুখের, প্রতিটি মুহূর্ত পার হচ্ছে তরপাতে তরপাতে। এক ঝলক আশফিয়ান বর্ণকে দেখার নেশায় চোখ দুটো বড্ড জ্বালা করছে। ফোন হাতে নিয়ে বর্ণর নাম্বারে প্রবেশ করলো। মেসেজ দেবে একটা। না, তাকে যার মনে পড়ছে না সে কেন যে খবর নেবে? ঠিক সেই মুহূর্তে ওই নাম্বার থেকে মেসেজ ঢুকলো। হ্যাঁ, বর্ণর নাম্বার থেকেই। শেষবারের মতো এক নজর দেখতে চাইলে চলে আয় আমার কাছে, নিচে গাড়ি ওয়েট করছে। ব্যাস এটুকুই। থমকে গিয়ে হতবুদ্ধির মতো মেসেজটার দিকে চেয়ে রয় সুখ। বোধগম্য হলো না কথাটির যথার্থতা। সে কিছু একটা লিখে পাঠায়, কিন্তু পৌঁছায় না ওপাশে। তাকে ব্লক দেওয়া হয়েছে। চোখ খিচে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে সুখ। এখন আবার কি চাইছে মানুষটা? বেলকনিতে গিয়ে দেখে সত্যি গেটের বাইরে কালো রঙের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সুখ কি করবে বুঝে উঠতে পারে না, যাবে নাকি যাবে না। কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সুখ। গাড়ি চলছে তো চলছেই, কোথায় নিয়ে যাচ্ছে জানে না। মাথায় কেবল একটাই ভাবনা, আশফিয়ান বর্ণর দেখা পেলে প্রথমে একটা কষিয়ে থাপ্পড় দেবে, পরে যা হয় হোক। গাড়ি থামতেই একজন এসে ডোর খুলে দিল, যেন তারই অপেক্ষায় ছিল। ধীরে গেট দিয়ে প্রবেশ করে সুখ। সরু পথের দুধারে একই পোশাকধারী সামরিক বাহিনীর মতো একাধিক তাগড় যুবক শটান দাঁড়িয়েছিল। তাকে দেখেই এক একজন মাথা নত করে বেরিয়ে যাচ্ছে গেট পেরিয়ে। এলোমেলো পা চালিয়ে বর্ণকে খুঁজে চলে সুখ। কোথায় আছে সে? একসময় পা থমকে যায় হৃদস্পন্দন। অদূরে বর্ণর গাড়ির বানেটে বসে দৃষ্টিরা সুখের দিকেই চেয়ে আছে। ডান হাতে এখনো স্ক্রেপ ব্যাগ বাঁধা, কপালেও ব্যান্ডেজ। সুখের চোখ ভরে উঠল।
ধীর পায়ে এগোলো সামনে। বর্ণ ঠোঁটের কোণে হাসি তুলে বলে, ওয়েলকাম টু মাই কিংডম মিসেস আশফিয়ান বর্ণ। অন্তঃকরণ ছলকে ওঠে, তবু আশেপাশে তাকায় না সুখ। এক পা দুপা করে বর্ণর মুখোমুখি গিয়ে থামল। বোবা ফুলকে সূক্ষ্ম চোখে আগাগোড়া পরখ করে ভ্রু নাচিয়ে হাত ধরে নিকটে নিয়ে আসতে সুখ বুঝালো, আপনার নামের সাথে আমার নাম আর এক মুহূর্ত জুড়ে থাকুক আমি চাই না। আই ওয়ান্ট ডিভোর্স। সায় দেয় বর্ণ, খুব শীঘ্রই হয়ে যাবে। লয়ারের সাথে কথা হয়েছে। সংবাদটি চরম মিথ্যে, কেবল ফুলকে উস্কে দিতে। সুখের ঠোঁট কেঁপে ওঠে, দিক বিদিক ভুলে হামলে পড়ে বর্ণর প্রশস্ত বুকে। কিল ঘুষি মেরে ক্ষান্ত হতে না পেরে বুকের পাশে টি শার্ট খামছে ধরে নিকটে টেনে এনে দাঁত বসিয়ে কামড়ে ধরল ঘাড়। ততক্ষণ পর্যন্ত চেপে ধরল যতক্ষণ না জিভে রক্তের নোনধালো স্বাদ অনুভব হচ্ছে। এরপর ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস টানে। বর্ণ টু শব্দ করে না। ঘাড়ে হাত বুলিয়ে আঙুল চোখের সামনে আনে, রক্ত বেরিয়ে এসেছে। মৃদু হেসে সুখের দিকে চেয়ে জানতে চায়, শান্ত, এই অল্পতেই সব হম্বিতম্বি শেষ? সুখ প্রতিক্রিয়া দেখায় না, মুখ বিকৃত করে দাঁড়িয়ে রয়। ওড়না টেনে বর্ণ পুনরায় সুখেরকে কাছে নিয়ে এলো। বলল, কদিন হয়েছে? 24। চ্যালেঞ্জকে জিতেছে? অবভিয়াসলি আমি। 15 days হ্যাভ পাস্ট। ঠোঁট গোল করে মাথা নাড়ায় বর্ণ। বলল ভ্রু গুটিয়ে, জিতিয়ে কে দিয়েছে? কেউ না। ঝরে পড়ার আগে আলগোছে সুখের চোখের অস্ত্র মুছে দেয় বর্ণ। মুখোশটি জুড়ে নজরের বিচরণ শেষে স্থির করে থরথর কাঁপতে থাকা অধরে ঢোক গিলে চেয়ে রইল এক দৃষ্টে। নিঃশ্বাস ভারী হচ্ছে ক্রমশ। আনমনে মুখটা বাড়িয়ে নিয়ে যায় আস্তে ধীরে। তপ্ত শ্বাস আস্তে পড়ছিল সুখের নাকে, ঠোঁটের ঠোঁট ছুঁই ছুঁই। ঠিক সে সময় সুখের কম্পিত ঠোঁটজোড়া নড়ে উঠল। কিস করার চেষ্টা করলেও খুব খারাপ হবে। বর্ণ ভ্রু তুলে বলল, কিস? আমি তো এমন কিছু ভাবিনি এখনো। তুই ভেবেছিস? ওহো। ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকায় সুখ। বর্ণ ও ভঙ্গিতে ঠোঁট চোখা করে। আপ কিস কিভাবে করে জানিস? অবশ্য দেখে মনে হয় না এসব জানিস বা এটার মর্ম বুঝিস। চরম অপমান বোধ করল সুখ। দুঃসাহসিক এক কাজ করে বসলো পরপর। চোখ খিচে পা তুলে বর্ণর সামনে হয়ে অধৈর্যরা ছুঁয়ে দিল তার অধরে। পরক্ষণে সরে আসে তড়িৎ। দেহ মন সর্বত্র কেঁপে উঠল থরথর। বর্ণ মুখ বাঁকালো। এটাকে কিস বলে? পর মুহূর্তে বাহাত উঠে এলো সুখের ঘাড়ের বিছে এবং অধর পাপড়ি জোড়া বন্দী হয়ে গেল পুরুষালী অধরে। বর্ণ পানি খাওয়ার মতো গিলে নিতে লাগে সুখের অধরের মিষ্টতা। অন্যদিকে সুখ দিশেহারা, খেই হারিয়ে খামছে ধরে বর্ণর চুল। সিয়াম, সিয়াম। জবাব না পেয়ে আরো একবার ডাকলো জিসান। এরপর ফোন থেকে নজর তুলে তাকালো সন্তপনে সিয়ামের স্ত্রীর দৃষ্টির সামনে। মাথায় বজ্রপাত পড়ে থমকে গেল নাকি। জিসান নিজেও সামনে চাইল, কিচ্ছুই নেই। ফুলে ফুলে ভরা গার্ডেন ব্যতীত। সিয়ামের চোখ থেকে কালো সানগ্লাসটা খানিক উপরে তুলে কপাল গুটিয়ে নিল জিসান। ছেলেটার মুখ গার্ডেনের দিকে হলেও চোখের কোণা দৃষ্টি অন্যত্র। সেই দৃষ্টি অনুসরণ করতেই দেখা মিলল বর্ণ সুখের একান্ত মুহূর্তের দৃশ্যপট। অচিরেই নজর ফিরিয়ে নিল। না তাকিয়ে হাত বাড়িয়ে সিয়ামের কান টেনে এগিয়ে চলল সামনে, গেইটের অভিমুখে। চলতে চলতে বলল, প্রাইভেসি টাইম স্পেন্ট বলে এটাকে। সে দেখলে আনড্রেস করে আগুনে শুকাতে দেবে ব্রো। সিয়ামের আফসোস বাণী। বলে ওঠে অস্থির গলায়, দোস্ত, দোস্ত, দোস্ত রে, চারপাশে কাপলদের এসব দেখে আর সহ্য করতে পারছি না। আমিও বিয়ে করব, পাশা খেলবো দোস্ত। বেপরোয়া উন্মাদ বর্ণকে সামলাতে হিমশিম খাচ্ছে সুখ। দম বন্ধ হয়ে আসার জোগাড়। সরে আসতে চেয়েও পারে না। হঠাৎ আবেশে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। তার এক জীবনের শখের পুরুষের এতটা কাছ থেকে এতটা গভীর ছোঁয়া অনুভব করতে পারবে কখনো, তা কল্পনা অতীত ছিল সুখের।